তো চলো আমরা স্টার্ট করছি। তোমাদের কোন স্কুল বলো তো? পারফেক্ট মিশন। কোন ক্লাস? আচ্ছা যাই হোক। তো আমরা আজকে কি করব? নিউ চ্যাপ্টার কি স্টার্ট করেছিলাম? তাহলে কি চ্যাপ্টার স্টার্ট করব বলো তো? অপটিক্স এর কোন চ্যাপ্টার স্টার্ট করব? সো বেদিচার। চলো বেদিচার স্টার্ট করছি। যেটা বলবে কোনো সমস্যা নেই, বলো। আলোর বেদিচার, ঠিক আছে। ইন্টারফারেন্স অফ লাইট, ইন্টারফারেন্স অফ লাইট, না হেডলাইট লিখে নেই, এবং and wave theory, তরঙ্গ তত্ত্ব এবং আলোর ব্যতিচার, ঠিক আছে। এটা আমাদের আলোচনার বিষয়। কালারটা একটু ব্রড হয়ে গেছে, কালারটা একটু হালকা এ করতে হবে। ক্যামেরাতে কালার চিনে যাচ্ছে না, কি ইলেকশন যে ক্যামেরা বোঝা যাচ্ছে না? কেন বোঝা যাবে না? তো আমাদের আলোচনার বিষয় কি? ইন্টারফারেন্স অফ লাইট এন্ড ওয়েভ থিওরি, তরঙ্গ তত্ত্ব এবং আলোর ব্যতিচার, তাই না? তো এই তরঙ্গ তত্ত্ব এবং আলোর ব্যতিচারে কি কি বিষয় আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। তো আজকের আলোচনায় ছোট্ট 2-3টে বিষয় আমরা জানবো, কারণ চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা কি আছে, বা কনসেপ্ট অফ ওয়েভ থিওরি, তরঙ্গ তত্ত্ব সম্পর্কিত কিছু ধারণা। প্রথমত আমরা 3টে জিনিস জানবো। নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে, নাম্বার 2 আলোর বেগ, নাম্বার 3 ওয়েভ মুখ, মানে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। বুঝতে পারলে কি বললাম? এই 3টে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় কি থাকবে, বা কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি পয়েন্টস যেখানে আলোচ্য বিষয় থাকবে। নাম্বার 1 থাকবে কি? ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। নাম্বার 2 কি থাকবে? স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, আলোর বেগ। নাম্বার 3 ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ। স্যার এই 3টে বিষয় সম্পর্কে তোমার যদি বিস্তারিতভাবে ধারণা না থাকে, তাহলে এই তরঙ্গ তত্ত্ব বা আলোর ব্যতিচার বা এর পরে যে চ্যাপ্টারটা আছে আলোর সমবর্তন অপবর্তন বুঝতে একটু সমস্যা হবে। কারণ আলোর যে অপটিক্স বলে আমরা আলোচনার বিষয়টা জানি, অপটিক্সের দুটো ভাগ, একটার নাম রে অপটিক্স, একটার নাম ফিজিক্যাল অপটিক্স। রে অপটিক্স সেই পার্টটাকে বলা হয় প্রথম 5টা, যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, তোমার হচ্ছে গিয়ে লেন্স, তোমার আলোকীয় যন্ত্রাদি, এই যে পার্টগুলো আছে এটাকে বলা হয় আলোর রে অপটিক্স। আর আরেকটা টপিক কি আছে বলো তো? আরেকটা টপিক আছে তোমার ফিজিক্যাল অপটিক্স। ফিজিক্যাল অপটিক্সের মধ্যে দুটো টপিক আছে, একটা তোমার হচ্ছে আলোর ব্যতিচার এবং ওয়েভ থিওরি, আর একটা তোমার আলোর সমবর্তন অপবর্তন। তা আমি যেটা মনে করি তোমাদের এই অপবর্তন, সমবর্তন এবং তরঙ্গ তত্ত্ব থেকে শুরু করে, ব্যতিচার থেকে শুরু করে এই যে পুরো ফিজিক্যাল মানে অপটিক্সটা আছে, এটা মেইনলি আমাদের এই 3টে বিষয় সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখতে হবে। মানে দুটো চ্যাপ্টারই কনস্ট্যান্টলি, হয়তো পরীক্ষা এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে না, কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমাদের চ্যাপ্টার বুঝতে সমস্যা হবে। তো প্রথমে আমরা ওয়েভ লেন্থ সম্পর্কে যদি বলি, স্যার ওয়েভ লেন্থ তো আমরা জানি। যদি তোমাকে প্রশ্ন করা হয় তো দৃশ্যমান আর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কি? 4000 থেকে 8000। ভেরি গুড, 4000 থেকে 8000 দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা। সো দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সিম্পল ভাবে জিজ্ঞেস করবে, কোনো প্রশ্ন সমস্যা নেই। মানে ভিডিও চলছে মানে এমন নয় যে তোমরা জিজ্ঞেস করতে পারো না, ঠিক আছে? যেমন ফ্রিলি ক্লাস হয় সেটা ফ্রিলি তোমরা প্রশ্ন জিজ্ঞেস করবে। ল্যামডা সমান সমান কত?
4000 অ্যাংস্ট্রম টু 8000 অ্যাংস্ট্রম। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আমরা তো জানি, দেখো আমিও কিন্তু জানি, এটা সম্পর্কে যত ক্লিয়ার ধারণা থাকবে তত তুমি ওয়েভ পয়েন্ট বা তরঙ্গমুখ তত ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমাকে এই জিনিসটাকে একটু সংখ্যাগতভাবে ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। যেমন আমরা বলতে পারি বলতো 4000 অ্যাংস্ট্রমকে আমরা কি লিখতে পারি, 4000 ইনটু 10 টু দি পাওয়ার 10 মিটার রেসাইড করি, বা 8000 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার। এবং এটাকে একটু ভেঙে নিলে কি দাঁড়াবে, 4 10 টু দি পাওয়ার -7 মিটার টু 8 10 টু দি পাওয়ার -7 মিটার। আরো একটু ভেঙে বলি, সিরিয়াসলি ভেঙে আসি, so 4 10 to the power -5 centimeter to 8 10 to the power -5 centimeter। এটাকে আরো যদি ভেঙে বলি তাহলে দাঁড়াচ্ছে 4 এর নিচে 1 এর পরে 5টা শূন্য, 2 এত সেমি টু 8 এর নিচে 1 এর পরে 5টা শূন্য। এটা একটু ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছি। এটা কিন্তু ভাষায় লিখি, নতুনটা দাঁড়াচ্ছে 1 সেন্টিমিটার এর 1 লক্ষ ভাগের 1 লক্ষ ভাগের 1 ভাগ, 2 1 সেন্টিমিটারের লেখা কি বোঝা যাচ্ছে ভিডিওতে, 1 লক্ষ ভাগের, আমাকে একটু কালো দেখানোর সমস্যা নেই কারণ আমি এমনিতেই কালো, 1 লক্ষ ভাগের তোমার হচ্ছে 4 ভাগ, এটা আভাস। বুঝতে পারলে বিষয়টা? কেন স্যার এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ? ভালো করে দেখো, 1 সেন্টিমিটারে 1 লক্ষ ভাগের 4 ভাগ আর এখানে 8 ভাগ। এবার তোমাকে খুব সিম্পল ভাবে একটা প্রশ্ন দিই, 1 সেন্টিমিটার কত হবে? এই আমাদের ডিজিটাল বোর্ডে খুব বড় এটা 1 সেন্টিমিটার হবে, এই যে মাঝখানে গ্যাপটা হবে, তাও কম হবে, বেশি লিখছি আমি। ডিজিটাল বোর্ডে যদি আমরা দেখি এটা 1 সেন্টিমিটার, এটা কি তোমাকে প্রশ্ন করি যে এটা প্রথমে 1 সেন্টিমিটার আছে, আর এটাকে আমি 10 ভাগে ভাগ করে দিলে কি হবে, 1 ভাগ নিলে এতটুকু হবে, ঠিক আছে? তাহলে এটা একটা স্টেপ হলো। তাকে যদি আমি 10 ভাগে ভাগ করি যা হবে, তাকে আমি 10 ভাগে ভাগ করলাম যা হবে, তাকে 10 ভাগে ভাগ করলাম যা হবে, এবং তাকে 10 ভাগে ভাগ করলাম। তাহলে বিষয়টা কত, কয়টা স্টেপ হবে? একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, 5টা স্টেপ। কারণ 1 এর পরে 5টা শূন্য মানে 5 কেন 10 এর গুণ। ভিডিও বোঝার চেষ্টা করো। এটাকে আমি 10 ভাগে ভাঙলে এটা হবে, তাকে 10 ভাগে ভাঙলে আমাদের যে বইয়ের পৃষ্ঠাগুলো আছে ওটার থেকে পাতলা হবে, মানে সব থেকে পাতলা পৃষ্ঠাগুলো। তাকে 10 ভাগে ভাগ করলে আমাদের চুলকে যদি আরো ভেঙে দেওয়া হয় তার থেকে পাতলা হবে। তাকে 10 ভাগে ভাগ করলে কি হবে, ভাবো এবার কতটা পাতলা হবে। এবং তাকে আবার 10 ভাগে ভাগ করার পর তার 4 ভাগ মাত্র। সেটা আপনি কিসের ভাগ বলছেন? প্রশ্নটা আপনি কিসের ভাগ বলতেন? এটা আমি কি, এটা কি লিখলাম? এটা তরঙ্গদৈর্ঘ্য কার? সাধারণত বেগুনি, বেনিয়ার সহকলম থেকে বেগুনি। তাহলে যদি বেগুনিটাই বলি তাহলে বেগুনি আলো তরঙ্গদৈর্ঘ্য যেটা দাঁড়াচ্ছে 1 সেন্টিমিটারে 1 লক্ষ ভাগের 4 ভাগ। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সায়েন্স বলছে, সায়েন্স ফিকশন বলছে যে আমরা যে জামা কাপড় সেলাই করি সুচ দিয়ে, মোটা সুচ নয়, শুধু বস্তা সেলাই করার সুচ আছে, একদম পাতলা সুচ, যেখানে সুতো ঢোকানো খুব কঠিন, সূক্ষ্ম সুচ। সেই সূক্ষ্ম সূচের যে ঘোড়াটা আছে তাকে যদি আমরা 1000 ভাগে ভাগ করি তাহলে 1 ভাগ যতটুকু হবে ততটুকু হচ্ছে তোমার বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য। সূক্ষ্ম সূচের ঘোড়াকে 1000 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগে নয়। সূক্ষ্ম সূচের ঘোড়া যেখানে সুই ঢোকানো হয়, বুঝতে পারলে, যেখানে সুই ঢোকানো হয় সেই সূচের ঘোড়াটাকে। তাহলে ঘোড়াতে এটা কি বলতো, এটা কিসের দৈর্ঘ্য? এটা কিসের দৈর্ঘ্য? এটা কিসের দৈর্ঘ্য? এটা কি? এরকম কমাতে কমাতে সেই দৈর্ঘ্যটা কত হবে? খুবই কম। তাহলে আমরা এখান থেকে এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা যেটাকে দৃশ্যমান আলো বলি, ভিজিবল লাইট বলি, যেটা আমরা বেনিয় সহকলম বলি, যেটা আমাদের দেখতে সহায়তা করে, সেই দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, মতান্তরে 1 সেন্টিমিটারে 1 লক্ষ ভাগে 4 ভাগ থেকে 8 ভাগের মধ্যে আছে। বেনিয় সহকলা 1 সেন্টিমিটারে 1 লক্ষ ভাগের 4 ভাগ থেকে 8 ভাগ এটুকুর মধ্যে আছে, মানে কোনোটাও দৈর্ঘ্যে বড় নয়। তাহলে
আমাদের যে আলো পৃথিবীতে চলাফেরা করছে সেই আলোগুলো ভাবো কত ক্ষুদ্র শর্ট লেন্থের লাইট। এটা বড় নয়, এটার থেকে আরো অনেক ছোট আছে। যদি আমি এক্স রে বলি, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের থেকে 1000 গুণ ছোট, কারণ 1 অ্যাংস্ট্রম 0.1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম। এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের সাইজটা হবে, লেন্থটা হবে এর থেকে 1000 গুণ ছোট। গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের সাইজ হবে এক্স রশ্মি থেকে কয়েক হাজার গুণ ছোট, নট অনলি 1000, কয়েক হাজার গুণ ছোট। তাহলে ভাবো তরঙ্গ দৈর্ঘ্য কত শর্ট। তোমার এই তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে কনসেপ্ট না থাকলে তোমার ওয়েভ থিওরি করতে হবে না। তুমি ছেড়ে দাও পড়া, সমস্যা নেই, আগে তোমাকে কনসেপ্ট রাখতে হবে। তুমি মান বললে হবে না, মান তুমিও জানো, আমিও জানি, ক্লাস 5 এর বাচ্চাও জানে। বুঝতে পারলে কি বললাম? এখানে আমাকে তরঙ্গ দৈর্ঘ্যের যে ফ্যাক্টরটা, ওয়েভ লেন্থ, রেঞ্জ, এক্স্যাক্টলি আমরা কি বুঝতে পারছি। তাহলে আমি বিষয়টাকে ক্লিয়ারলি আরেকবার ফাইনালি বলে দিচ্ছি যে আমরা যেহেতু আলোর মানে তোমার যে অপবর্তন, সমবর্তন, ব্যতিচার নিয়ে আলোচনা করবো, স্পেশালি আমাদের মানে তোমার কি দৃশ্যমান আলো সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় বিষয়, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য পারলাম 4000 থেকে মতান্তরে 8000 অ্যাংস্ট্রম। যদি আমি 4000টা নিয়ে দেখি বা 8000 নিয়ে দেখি, সো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলি এতটাই শর্ট যেটা কল্পনা করা সম্ভব নয়। আমরা যদি ভাবি যেটাই শর্ট না, এর থেকেও আছে হাজার গুণ, লক্ষ গুণ ছোট তরঙ্গ দৈর্ঘ্য আছে। কসমিক রে তরঙ্গ দৈর্ঘ্য আরো কয়েক কোটি মানে কয়েক মিলিয়ন গুণ ছোট হবে, নট কোটি কোটি গুণ, কয়েক মিলিয়ন গুণ ছোট হবে। বলো। হচ্ছে যে আমরা আলো মানে জানি ফোটন কণা। হ্যাঁ, ফোটন কণার সাথে আলো তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হয়, অনেক কিছু সম্পর্ক আছে। 1905 খ্রিস্টাব্দে আলবার্ট আইনস্টাইন 1905 আলবার্ট আইনস্টাইন বলেছেন যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, নট তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, স্পেশালি তাপীয় বিকিরণ হতে পারে, স্পেশালি আলোর বিকিরণ হতে পারে, মানে আলো। সো তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে এক প্রকার কণা, আমি বলিনি, ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন বলেছেন। এবং কণা এতটাই ক্ষুদ্র কণা যেটা সাইজ, যেটা আমি তোমাকে বললাম এর থেকে বহুগুণ ছোট, যেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। কারণ কণা প্রমাণিত হয়েছে, আলোর ভর আজ পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো মানে কোনো বিজ্ঞানী মাপতে পারেনি। এখনো 100 বছর কেটে গেছে, 1905 থেকে 2005 কেটে গেছে। আর আমার মনে হয় আমার জীবদ্দশা কোনদিন শুনবো কোনো বিজ্ঞানী আলোর ভর মেপেছে, তোমরা পারবে না। মানে ফোটন কণাটা কি তাহলে এই রেঞ্জের মধ্যে ডিসপ্লেসমেন্ট করে আসছে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ফোটন কণা, ওই ফোটন কণার পার্টিকেল নেচার আছে, ওয়েভ নেচার আছে। পার্টিকেল মানে কণাধর্মী আছে, ওয়েভ নেচার মানে তরঙ্গধর্মী আছে। যদি ওটা যদি আমাদের কোয়ান্টাম তত্ত্বের বিষয়, ওটা আমরা অন্য সাইডে চলে গেলাম। মেইন বিষয় আমাকে এখন ইমিডিয়েটলি তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্টটা শুধু নিতে হবে, শুধুমাত্র দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যটা কিরকম। আমি কি তোমাকে এটা বোঝাতে পেরেছি যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 4000 8000টা, আমাদের সংখ্যা বলি বিশাল বড় 4000 8000, সংখ্যা অত বড় নয়, সংখ্যাটা ভেরি শর্ট, আমাদের রিয়েল লাইফে খুবই শর্ট। তাহলে ভাবো, ধরে নাও এই যে এখান থেকে লাইট আসছে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প বা সি এবেল থেকে যে লাইট আসছে, নিশ্চয়ই এখান থেকে তরঙ্গ আকারে আসছে। তাহলে ভাবো এই তরঙ্গগুলো কত ছোট এবং কত দ্রুত, এবং এক এক সেকেন্ডে 30 কোটি মিটার সেকেন্ডে, মানে আমরা যদি আলোর বেগ নিয়ে আলোচনা করবো, এখন আলোচনা করি, সেকেন্ড পার্টটাই আছে। তাহলে ওখান থেকে আলো আমাদের এখানে আসছে, যেখান থেকে আসে না কোনো, ভেরি ফাস্ট। কারণ ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী পদার্থের নাম, বস্তুর নাম বা তরঙ্গের নাম হচ্ছে আলো। তো সেই আলো এতটাই ফাস্ট এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কত শর্ট, ভাবো কত শর্ট, জাস্ট ইমাজিন করার চেষ্টা করো। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু এটাই মাথায় রাখার চেষ্টা করো যে আমাদের শুক্র সূর্যের যে মানে এক কথা, তুমি ওটা বাদ দাও, তোমাদের যে পৃষ্ঠা আছে, বইয়ের পৃষ্ঠা, তোমার দৌয়ারি মাইতি মজুমদারের যে বইটা পড়ছো, ওই পৃষ্ঠাকে তোমার মোটামুটি ওই 1000 ভাগে ভাগ করো, তাহলে এক ভাগ কিরকম হবে, ওটাই তোমার যে ওই দৈর্ঘ্যটা আছে কি তরঙ্গের দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। বুঝতে পারলে কি বললাম? আমাদের সেকেন্ড পার্ট কি আলোচনা হবে, স্পিড অফ লাইট। এটা তোমরা বুঝতে পেরেছো, আমরা স্পিড অফ লাইট নিয়ে একটা আলোচনা করব। সো স্পিড অফ লাইট সম্পর্কে তোমাকে আরেকটু ভালো করে জানতে হবে। স্পিড অফ লাইট, তারপরে আমাদের ওই ওয়ান বা তরঙ্গ সম্পর্কে জানতে হবে। আলোর দ্রুতি ইতিমধ্যে আমাদের পৃথিবীতে প্রমাণিত হয়েছে যে এখনো পর্যন্ত যতগুলো তরঙ্গ চলাফেরা করে, সব থেকে দ্রুতগামী তরঙ্গের নাম হচ্ছে আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সো আলোর দ্রুতি বা তোমার থেকে দ্রুতগামী তরঙ্গের নাম কি, ওয়েভস। এখানে সেট পয়েন্ট কোনটা, এটা নাকি কি করবে এখানে, এটাই
হাইল্যান্ড ডিএম তোমাদের ডিএম ফিজিক্স স্পেস তোমাদের এটা কি চলতে বলতো ওয়েব থেকে যাক আছে ও যাক ঠিক আছে মেরে যা আছে কোনো সমস্যা নেই ওটাই হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে স্পিড অফ লাইট বা আলোর দ্রুতি বলতো আলোর দ্রুতি কত আলোর দ্রুতি হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড আমি তোমাদেরকে বলবো জাস্ট 1-2 মিনিট আলোর দ্রুতি সম্পর্কে শুনো তোমাদের ঘুম ছুটে পালাবে কারণ আলোর দ্রুতি শুধুমাত্র এমনি এমনি সংখ্যা নয় যেমনটা আমরা ভাবলাম যে বাস্তবটা কত শর্ট এটা আমাদের জানতে হবে আগে এবং এইগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকলে আমাদের ওই থিওরি পড়ে বা তরঙ্গমুখ পড়ে লাভ হবে না মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না সো এটাকে আমরা বলতে পারি 3 মানে 30 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড এটা মানে কি বলতো এটা সেল মানে কি 1 কোটি বা 30 করোড় মিটার পার সেকেন্ড তাহলে এটা ভাষায় যেটা দাঁড়ালো আলো এক এক সেকেন্ডে 30 কোটি মিটার ট্রাভেল করে 30 কোটি মিটার যেটা সংখ্যায় লেখা যায় the light travel per unit second 30 করোড় মিটার আচ্ছা 30 করোড় মিটার কত বড় এটা সবথেকে বড় প্রশ্ন 30 করোড় মিটার এতটাই বড় একটা মানুষ জীবদ্দশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি 100 বছর বাঁচে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবদ্দশায় 100 বছর যতটা পথ ট্রাভেল করে সেই পথ তার যদি মিটার বাক্স এখানে বাঁধিয়ে দেওয়া হয় যেমন বাইকের মিটার বাক্স থাকে এখানে মিটার বাক্স বেঁধে দেওয়া হয় দেখা যাবে তার 30 করোড় মিটার রেকর্ড হয়নি প্রথম পয়েন্ট একটা মানুষ জীবদ্দশায় যতটা পথ ট্রাভেল করে সেই পথটাকে যদি আমরা কাউন্ট করি ক্যালকুলেশন করি যে 30 করোড় মিটার এতটাই বড় মানে নিচে চলাফেরা হাঁটাচলা করে সেই পথটা 30 করোড় মিটার থেকে বেশি হবে না বরং কম হবে তাহলে ভাবো 30 করোড় মিটার কত বড় আমি তোমাকে আরো একটু ধারণা দিচ্ছি জাস্ট 2-4 মিনিট শোনো আর বেগ সম্পর্কে তারপরে তোমার কোনো কোশ্চেন থেকে আমি অবশ্যই শুনবো প্রথম কথা কি 30 করোড় মিটার পার সেকেন্ড এবার আমার প্রশ্ন আলো তাহলে 1 সেকেন্ডে কত পথ যায় যদি আমি টাইম দেখি t = 1 সেকেন্ড বেগ এটা তাহলে আমরা কি জানি s = vt সো এখানে vt বলতে cv 3 × 8 × 1 এত মিটার তার মানে 30 কোটি মিটার 30 কোটি মিটার আচ্ছা 30 কোটি মিটার কত বড় শুধু এটুকু তোমাকে ক্লিয়ারলি বলছি যে ধরে নাও এখান থেকে আলো 1 সেকেন্ডে কত পথ যাবে এইদিকে কত যাবে এইদিকে সব দিকে 30 কোটি মিটার যাবে তাহলে একটা বিন্দু থেকে যদি আলো 1 সেকেন্ডে 30 কোটি মিটার যায় সেই যে পথটা গেল যে পয়েন্টে পৌঁছালো সবাই যে গোলকের তলে পৌঁছালো যে কাল্পনিক তলে পৌঁছালো সেই কাল্পনিক তলটাকে যদি আমরা গোলক হিসেবে কল্পনা করি পয়েন্টটা বোঝার চেষ্টা করো আলো 1 সেকেন্ডে যে পথ যায় সেই পথটাকে ব্যাসার্ধ কল্পনা করে যদি কোনো একটা গোলক কল্পনা করা হয় তাহলে সেই গোলকের মধ্যে আমাদের বাস্তব পৃথিবী যেখানে আমরা বসে আছি পড়াশোনা করছি আমরা লেকচার দিচ্ছি সেই পৃথিবী ন্যূনতম 1 লক্ষ ঘন ঢুকে বসে থাকবে বাস্তব পৃথিবী তোমাকে ক্যালকুলেশন করে দিয়েছি টেনশনের কোনো কারণে জাস্ট অনলি 1 সেকেন্ড নট 2 সেকেন্ড 5 সেকেন্ড তাহলে যেটা দাঁড়ালো আলো 1 সেকেন্ডে যতটা পথ ট্রাভেল করে সেই পথটাকে যদি কোনো ব্যাসার্ধ হিসেবে কল্পনা করা হয় তাহলে সেই ব্যাসার্ধের মধ্যে সেই ব্যাসার্ধের কাল্পনিক গোলকের মধ্যে আমাদের বাস্তব পৃথিবী রিয়েল আর্থ নট ইমাজিনেশন আর্থ রিয়েল আর্থ ন্যূনতম 1000 কেন 1 লক্ষ কেন ঢুকে বসে থাকে ন্যূনতম স্যার হাউ কিভাবে জাস্ট সি দেখো আমি তোমাকে বলে দিচ্ছি আচ্ছা বলো তো আমাদের যদি আলো যদি 1 সেকেন্ডে এটাকে আমরা দ্রুত ভাবি এটা কি বলতো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত ফর লাইট আমরা কার জন্য দেখব ফর লাইট আলোর জন্য তাহলে দূরত্ব কত 3 × 10⁸ আচ্ছা তাহলে যে পথটা গেল সেই পথে যদি আমি ব্যাসার্ধ কল্পনা করি গোলক লিখি তাহলে গোলকের আয়তন কত হবে লাইট ভলিউম 4/3 ভেরি গুড 4/3 বাই 3 × 10⁸ তারপর কি এত মিটার বুঝতে পারলি কিনা আমি এটাকে আরো একটু ভেঙে লিখতে পারি 4/3 বাই 10⁻³ × 10⁻24 মিটার ভেরি গুড সেকেন্ড ফর কি আর আমাদের রিয়াল আর্থ 1200 কিমি বলো আমাদের রিয়াল আর্থের ব্যাসার্ধ কত 4/3 6400 কিলোমিটার
আমরা ব্যাসার্ধ দিতে পারবো না এটা। তো 6400 কিলোমিটার মানে কি? 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার। আর তো ভেঙে লিখে দেওয়া আছে 4.6.4 10 টু দি পাওয়ার 6 মিটার। যদি খুব একটা ভুল বলে না থাকে তাহলে দাঁড়ালো আমাদের রিয়াল আর্থের ভলিউম, রিয়াল আর্থ ভলিউম অফ আর্থ ইকুয়ালস টু 4/3 পাই আর এটাকে লিখে দাঁড়ালো 4/3 পাই ইনটু 6.4 10 টু দি পাওয়ার 6 তারপর স্যার এটাকে একটু যদি ভেঙে লিখে তাহলে কি দেওয়া আছে, মানে আর একটু বুঝিয়ে লিখে তাহলে দেওয়া হলো সেটা কত 4/3 6.4 তার হোল কিউব ইনটু 10 টু দি পাওয়ার 18 এত মিটার কিউব। এবার আমরা একটু কল্পনা করার চেষ্টা করছি। কি কল্পনা করব? কিছু না, জাস্ট ক্যালকুলেশনটাকে ডিভাইড করব। প্রথম ভি অফ লাইট ভলিউমের লাইটের আয়তন ভাই আমাদের বাস্তব পৃথিবীর আয়তন ভাগ করতে পারি। সো 4/3 পাই ইনটু 3 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 24 4/3 পাই 6.4 তারপর কিউব 10 টু দি পাওয়ার 18। আচ্ছা তোমরা কি এটা লিখতে পারি? আমি বলতো 3/6.4 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 6 আচ্ছা একটু 30/64 মানে মোটামুটি ভাবে হাফ কম বেশি, হাফ মানে মোটামুটি একটু বেশি, মোটামুটি হাফ মানে আমি তোমাকে মোটামুটি সংখ্যা বলছি কারণ এক্সাক্ট বলছি না। এটা হলো 1/8 10 টু দি পাওয়ার 6। আচ্ছা একটু কম ছিল একটু বেশি লেখো, যেটা তুমি 10 লেখো, উপরে তুমি 10 এর 6 লেখো, তাহলে কত দাঁড়ালো মোটামুটি 10 টু দি পাওয়ার 5। তাহলে বলতো 10 টু দি পাওয়ার 5 মানে কত? একের পরে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1 লক্ষ করে পৃথিবী হলো না? জাস্ট ইমাজিন। তাহলে ভাবো আমাদের আলো, জাস্ট আলো অনলি 1 সেকেন্ড যতটা পথ ট্রাভেল করে সেই পথ যদি ব্যাসার্ধ হিসেবে কল্পনা করি তাহলে মহাশূন্যে এত বড় গোলক সৃষ্টি হবে, ওই গোলকের মধ্যে আমাদের বাস্তব পৃথিবী 1 লক্ষ কণা ঢুকে বসে আছে। তারপরে ক্যালকুলেশন দেখে নাও, যদি কোনো জায়গায় ভুল থাকে বলবো, আমি কারেকশন করে নেব, সমস্যা নেই। কারণ এতটা ভুল বলবো এতটা সহজ আমার নেই, তুমি ক্যালকুলেশন দেখে নাও। তাহলে 1 সেকেন্ড যদি এটা হয় তাহলে 1 মিনিটে কি হবে কল্পনা করো, 1 ঘন্টায় কি হবে কল্পনা করো, 1 দিনে কি হবে, ৮৬,৪০০ সেকেন্ডে কি হবে, আর 1 বছরে কি হবে। শুধু শুনে নাও, আমাদের যে পরিবার, আমাদের যে মানে জগতে আছে, আমাদের জগতের নাম কি? সৌর পরিবার। আমাদের যে ছায়াপথ, ছায়াপথের নাম কি? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। মহাশূন্যে কতগুলো মিল্কি ওয়ে আছে? অনেকগুলো, কয়েক মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আছে, কোটি কোটি আনলিমিটেড সংখ্যক মানে তোমার থেকে ছায়াপথ আছে। তাহলে বিজ্ঞানী বলছে, আমি নই, সায়েন্স ফিকশন বলছে আমাদের যে পাশের যে ছায়াপথ, যেটাকে কি বলা হয় প্রক্সিমা সেন্টারি, প্রক্সিমা সেন্টারি পাশের, কিন্তু যেমন আমাদের পাশের বাড়ি অমুক, তার বাড়ি অমুক, তারপরে বাড়ি অমুক। তো আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি সেই গ্যালাক্সির পাশের যে গ্যালাক্সি প্রক্সিমা সেন্টারাই, সায়েন্স বলছে আমাদের গ্যালাক্সি থেকে যদি পাশের গ্যালাক্সিতে কোনো একটা রকেট ছড়ানো হয়, ভালো প্রশ্ন কথাগুলো, আমাদের গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সিতে পাশের বাড়িতে যদি একটা রকেট ছেড়ে দেওয়া হয় এবং রকেট যদি আলোর বেগে চলে, ইচ্ছা মতো না আলোর বেগে চলে, তাহলে সেই রকেট আমাদের গ্যালাক্সি থেকে অমুক গ্যালাক্সিতে পৌঁছতে সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার। বাংলা ভাষায় বললে 25 লক্ষ বছরে। হ্যাঁ, আরো 1 বছরে যেতে সেটা লাইট ইয়ার। স্যার প্রক্সিমা সেন্টারি কি ওটা গ্যালাক্সি? গ্যালাক্সি মানে নক্ষত্র। তো আমাদের জাস্ট পাশে, আমাদের গ্যালাক্সি থেকে পাশে নক্ষত্র মানে একটা গ্যালাক্সির সমান, ঠিক আছে? নক্ষত্র অনেক বড় সাইজের হয়, আমাদের সৌরজগতের থেকে অনেক বড় বড়। তো আমাদের গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সি, কিন্তু ন্যূনতম পাশেরটাই বলি, তাহলে ভাবো 25 লক্ষ বছরে, 25 বছরে না স্যার, 25,000 নয়, 2 লক্ষ নয়, 25 লক্ষ বছরে আলো যতটা পথ ট্রাভেল করে সেই পথটা আমাদের গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সি ডিসটেন্স। তো দূরের গুলো কি? ইউনিভার্স কত বড়? আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আমি শুধু এইটুকু ভিডিও বার্তা হিসেবে বলতে পারি, আমি তোমাদের মিথ্যা কথা বলবো না, কম বলবো, বলাতে আমার বেশি হবে না। তুমি একজন মানুষ হিসেবে, ইনসান হিসেবে তুমি যতটা কল্পনা করতে পারো তার থেকে ইউনিভার্স বড়। অর্থাৎ মানুষ কল্পনা করতে পারবে না, ইউনিভার্স কত বড় তুমি কল্পনা করতে পারবে না। জাস্ট আমি বলছি তোমাকে
অ্যাজ ফর এক্সাম্পল বিএম ফিজিক্সের বাবলু মিয়া স্যার বলছে যে তুমি কখনো কল্পনা করতে পারবে না ইউনিভার্স কত বড়, তোমার ইমাজিনেশন পাওয়ার থেকে বড়। জাস্ট এটুকুই বলছে, তুমি যতটাই ভাবো তার থেকে বড়। জাস্ট ফিল। সো আমাদের প্রশ্ন হচ্ছে কি স্পিড অফ লাইট। সো আমাদের এই যে দেখলাম একদিকে তরঙ্গ দৈর্ঘ্য শর্ট, একদিকে স্পিড অফ লাইট কতটা হাই, তাহলে লাইটেরই আলোচনা হবে। কেউ এতটা স্পিডে যাচ্ছে অত তার এতটা শর্ট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে, তার আমরা তরঙ্গ মুখ নিয়ে আলোচনা করবো। তোমরা একটু তুলে নাও, আমরা তরঙ্গ মুখ নিয়ে এখন আসছি। তাহলে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ নিয়ে আমরা আলোচনা করব। বলো বাচ্চারা, তোমাদের কি কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। তোমরা হচ্ছে পারফেক্ট মিশনের ছেলে, তোমাদের গার্লস ক্যাম্পাস অন্য জায়গায় আছে, এখানে শুধু বয়েজ ক্যাম্পাস আছে। তোমাদের ডিজিটাল বোর্ড লিখে খুব ভালো লাগছে, তবে কিছু এমপিসার সম্পর্কে আমার নিজেরও ধারণা নেই, সেগুলো যদি আমরা আপডেট করতে পারি আমরা পরে আবার ভালো করে নিয়ে আসবো। তো যাই হোক, তো আমাদের নেক্সট টপিক কি বলতো? নেক্সট টপিকের নাম হচ্ছে গিয়ে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। দেখো, তরঙ্গ মুখ সম্পর্কে আমাদের কয়েকটা পয়েন্ট জানতে হবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন দুই একটা আসে। তরঙ্গ মুখ কাকে বলে? আমি যদি ডেফিনেশনটাই বুঝতে না পারি তো তরঙ্গ মুখের আলোচনা করব কি? নাম্বার 2, তরঙ্গ মুখের কি কি স্পেশাল ক্যারেক্টার আছে বা কি কি বৈশিষ্ট্য আছে। নাম্বার 3, তরঙ্গ মুখ কত প্রকারের হয়, যদি ক্যাটাগরি থাকে সেগুলো কত প্রকারের হয়। নাম্বার 4, তরঙ্গ মুখের উপর কেউ অ্যানালাইসিস করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই। তোমার থেকে হাইগেনের প্রিন্সিপাল আছে, যেটা হাইগেনের প্রিন্সিপাল দিয়ে আমাদের চ্যাপ্টারটা স্টার্ট হবে। তাহলে তরঙ্গ মুখের উপর স্পেশাল কয়েকটা পয়েন্ট। নাম্বার 1, ডেফিনেশন। নাম্বার 2, ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 2, ক্লাসিফিকেশন। নাম্বার 2, অ্যাপ্লিকেশন। বুঝা গেল কি বললাম? এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো চলো আমরা স্টার্ট করছি। জলের মতো ঝকঝকে আর কাচের মতো একদম চকচকে। তা কি বলবো, তোমাদের কি মনে হচ্ছে? কাচের মতো কথা বলবো, তাই তো? আচ্ছা, ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ, ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ। এবার প্রশ্ন, ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ কি? যদি আমরা এখানে একটা বিন্দু উৎস কল্পনা করি, আচ্ছা তার আগে আমাদের কয়েকটা পয়েন্ট জানতে হবে স্যার, কত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা স্পিড অফ লাইট জেনেছি। নাম্বার 1 পয়েন্ট, যদি সি সমান সমান কি জানি বলতো? 3×10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে না? চেঞ্জ করো, সাদা নাও। যখন t সমান সমান 1 সেকেন্ড, তখন দূরত্ব কত হবে? যদি t1 সমান 1 সেকেন্ড বলি, দূরত্ব a সমান সমান 3×10⁸ মিটার। 2 নম্বর সামনে কয়েকটা एग्जांपल জানতে হবে। যদি আমরা t সমান সমান 10⁻⁻2 সেকেন্ড বলি, তাহলে ডিসটেন্স s2 3×10⁶ মিটার হবে। এখানে 3 নম্বর পয়েন্ট, t3 10⁻5 সেকেন্ড বলি, আমি তোমাদের ব্যাখ্যা করছি, টেনশনের কোনো কারণ নেই। s3 কি হবে? 3×10⁻3, মানে এক কথায় 3000 মিটার বা 3 কিলোমিটার। 4 নম্বর পয়েন্ট, যদি আমি টাইমটাকে বলি 10⁻⁻7 মিটার, 7 সেকেন্ড, তাহলে দূরত্ব কত হবে? s4 3×10⁻1 হতে গেলে 30 মিটার। এবং 5 নম্বর পয়েন্ট, আর একটা পয়েন্ট দেখো, যখন টাইমটা কত হবে? 10⁻⁻8 সেকেন্ড, তখন তোমার s টাইমটা হবে 3 মিটার। লাস্ট পয়েন্ট, যখন টাইমের মান হবে তোমার 10⁻⁻, সাপোজ 10 সেকেন্ডে লিখলাম এক নম্বরে, তাহলে ডিসটেন্স হবে s6 3×10⁻2 মিটার, বাংলা কথা 0.03 মিটার, বা আরো সবথেকে ভালো কথা 3 সেন্টিমিটার। সেটা এগুলি একটা জিনিস বারবার কেন লিখছেন? কারণ ওয়েভ ফ্রন্টটা বুঝতে গেলে আমাদের কয়েকটা ইনফরমেশন দরকার আছে এখানে। মানে তুমি আরো একটা লিখে রাখো, সমস্যা কি আছে? লিখতে ভয় কিসে? 10⁻⁹ ওটাই বাদ দেবো, ওটাই আমার দরকার আছে বেশি। তাহলে s7 কত হবে? s7 হবে তোমার 30 সেন্টিমিটার। এটা 3 হয়, তাহলে 30 হবে। 3, 30, 300 এটসেট্রা এটসেট্রা।
এবার তোমাকে একটু চোখ কান খোলা রেখে কথাগুলো শুনতে হবে আমরা কি বলছি, ঠিক আছে? চোখ কান খোলা রেখে শুনতে হবে। প্রথম পয়েন্ট, এখানে যে একটা বিন্দু নেই, হ্যাঁ এখানে একটা বিন্দু নেই, বলুন তো স্যার ম্যাডাম এই জিনিসটার নাম কি? এটার নাম সোর্স বা উৎস। তাহলে তোমাকে প্রশ্ন করি, এই এটা মানে কি, এই সময়টা মানে কি, এই সময়টার বাংলা মানে কি? এই সময়টার বাংলা মানে 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ সময়। 1 সেকেন্ড মানে 1 2 3 4 5, এই যে আমি কাউন্ট গুলো করেছি মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে 1000 কোটি ভাগে ভাগ করো, তার 1 ভাগ সময়। 1 সেকেন্ড তো বিশেষ কিছু সময় নয়, জাস্ট ঘড়ির কাঁটা ইন্ডিকেট জাস্ট গুলো করছে। তো ওইটুকু সময় কিন্তু 1000 কোটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 1 ভাগ সময়ের মধ্যে আলো যাবে কত? 3 সেন্টিমিটার। আর 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ সময় আলো যাবে 30 সেন্টিমিটার। 1 সেকেন্ডের 10 কোটি ভাগের 1 ভাগ সময় 3 বা 300 সেন্টিমিটার বা 3 মিটার। মানে আমার উদ্দেশ্য এটাই বোঝানো যে অতি ক্ষুদ্র সময়ে আলো কম দূরত্ব যায় না। তাহলে যেটা দাঁড়ালো, এই পয়েন্ট থেকে এক্স্যাক্টলি 1000 কোটি ভাগের 1 ভাগ সময় আলো পৌঁছবে 3 সেন্টিমিটারের একটা পূর্ণাঙ্গ তলে, গোলকের তলে এখানে পৌঁছবে। ঠিক পরে 1 সেন্টিমিটারে কত কত 100 কোটি ভাগের 1 ভাগ সময় আলো একটা 30 সেন্টিমিটার গোলকের তলে পৌঁছবে, এখানে পৌঁছবে এখানে। এবং পরে আমরা বলতে পারি 3 মিটার, বলতে গেলে এই বোর্ডের থেকে বড়। তাহলে কি দাঁড়ালো স্যার? আলো ভেরি ফাস্ট। মানে ব্যাপারটা ঠিক এরকম করে তোমাকে ইমাজিন করে দেখানো হয় যে এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে আলো ভেরি ফাস্ট এখানে পৌঁছবে, ভেরি ফাস্ট। তোমাকে কল্পনা করো, মানে যেটা আমরা দেখাচ্ছি এত এর থেকেও ফাস্ট, এটা জাস্ট আমি দেখাচ্ছি, হাতে দেখা সম্ভব নয়, ভেরি ফাস্ট। তো ছোট্ট একটা প্রশ্ন, বলো তো আলো 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ সময় কত দূরত্ব যায়? এখান থেকে এইদিকে 3 সেন্টিমিটার, এদিকে এইদিকে এইদিকে প্রত্যেক দিয়ে আমরা কোথায় পৌঁছে বলে একটা কাল্পনিক তলে পৌঁছায়। সেই কাল্পনিক তলটার নাম কি? গোলক। ওই গোলকটার নাম হচ্ছে কি তরঙ্গমুখ। তাহলে স্যার এবার আমরা কি বলবো ডেফিনেশন? কোন বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ, কোন বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ নির্দিষ্ট সময়ের অবকাশে, নির্দিষ্ট কেন এক্স্যাক্টলি এই সময় একটা, এক একটা সময় এক একটা নির্দিষ্ট সময়ের অবকাশে এক একটি কাল্পনিক তলে পৌঁছায়, এক একটা নির্দিষ্ট সময়ে এক একটি কাল্পনিক তলে পৌঁছায়, যা গোলীয় তরঙ্গমুখ নামে পরিচিত। প্রথম ডেফিনেশন, কোন বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে, স্যার সমসত্ব কথাটা কেন? why we can used for homogeneous media, non homogeneous media নয় কেন? homogeneous কেন? চলো তোমাকে একটু ছোট্ট ধারণা দিয়েছি, বুঝতে পারো homogeneousটা কেন। আমরা এখানে একটা কাঁচের প্লেট নিলাম, মানে দেওয়া দিলাম, মানে এইদিকে জল আছে, এইদিকে বায়ু আছে, এখানে একটা চুনি বাল্ব আছে, মানে আলোর একটা ছোট আছে। তাহলে আমরা এদিকে চলছে, এদিকে চলছে, তাহলে এদিকে ওয়াটার, এদিকে এয়ার। মানে আলোর বেগ বায়ু থেকে জলে গেলে কি হয়? কমে যায়। তাহলে আলোর বেগ এখানে কম, এখানে বেশি। তাহলে 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ সময় আলো যদি, বা 100 কোটি ভাগের 1 ভাগ সময় আলো যদি এখানে এইটুকু যায়, তো এখানে এইটুকু যাবে, কারণ এখানে স্পিড বেশি। তাহলে একটাই তল হবে না, তাই সমসত্ব মাধ্যমটা ইউজ করতে হবে। তাহলে কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে, যদি চারিদিকে মাধ্যম সমান হয় তবেই সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের অবকাশে এক একটি কাল্পনিক তলে পৌঁছায়, যা গোলীয় তরঙ্গমুখ নামে পরিচিত। প্রথম ডেফিনেশন আশা করি বুঝতে পারছো। আবার ফাইনালি বলছি, কোন বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নির্দিষ্ট সময়ের অবকাশে এক একটি কাল্পনিক তলে পৌঁছায়, যা গোলীয় তরঙ্গমুখ নামে পরিচিত। 2 নম্বর পয়েন্ট, ওই গোলীয় তরঙ্গমুখের উপর প্রত্যেকটা বিন্দু হবে সমদশা সম্পন্ন। অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। The every point on wavefront are equispaced, equiphase. The every point on wavefront are equiphase. ওই তরঙ্গমুখের প্রত্যেকটা পয়েন্ট হবে সমদশা সম্পন্ন। স্যার কিভাবে? বুঝতে পারছি না। চলো তোমাকে নেক্সট ইমাজিন দেখার চেষ্টা করছি। সাপোজ এখানে একটা তোমাকে গোলক কল্পনা করা হবে। আমাদের এখানে নিশ্চয়ই ইমেজ আছে, ইমেজ এখানে আছে না, ইমেজ 3D ইমেজ। এটা গোলক,
ব্যাস আলোর তরঙ্গ এখানে পৌঁছালো কোনো একটা মুহূর্তে থাকে, এটা কোনো একটা মুহূর্তে আলো এখান থেকে তখন এগিয়ে যাচ্ছে, এদিকে পৌঁছালো, এখানে পৌঁছালো, এখানে পৌঁছালো, এন্ড সো অন। তাহলে এখান থেকে আলো, বিষয়টা বোঝার চেষ্টা করো, এখান থেকে আলো এখান থেকে 1 2 দুটো তরঙ্গ হয়, তো এখানে কি হবে 1 2 হবে, এখানে কি 1 2 হবে, 1 2। তার মানে কি, হয়তো আমি দেখাতে পারছি না আমার ফল্ট, মানে প্রত্যেকটা পয়েন্ট ওই গোলীয় তরঙ্গমুখের উপর প্রত্যেকটা পয়েন্ট সমদশা সম্পন্ন হবে, কারণ সমান সমান তরঙ্গ বোঝাচ্ছে। আর একটা কথা শুনে নাও, এই তরঙ্গের দৈর্ঘ্যটা কত, যে বর্ণের আমি আলো এখান থেকে ছড়ছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম। তাহলে ভাবো কত সূক্ষ্মভাবে আলো কাজ করছে, যতটা সূক্ষ্ম আমরা কাজ করতে পারি না। নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে এখান থেকে যতগুলো তরঙ্গ যাবে, ঠিক চতুর্দিকে ততগুলো তরঙ্গ সব ট্রান্সমিট হবে। তাহলে কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ সমসপ্ত মাধ্যমের মধ্য দিয়ে সমবেগে চারিদিকে ধাবিত হয়। সমবেগে চারিদিকে ধাবমান আলোক তরঙ্গগুলি নির্দিষ্ট সময়ের অবকাশে এক একটি কাল্পনিক তলে পৌঁছায়, যা গোলীয় তরঙ্গমুখ নামে পরিচিত। গোলীয় তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হবে সমদশা সম্পন্ন, নট অনলি সমদশা সম্পন্ন। প্রত্যেকটা বিন্দু সেকেন্ডারি সোর্স বা গৌণ উৎস হিসেবে কাজ করে। প্রত্যেকটা বিন্দু গৌণ উৎস হিসেবে কাজ করে। স্যার গৌণ উৎস কি? গৌণ উৎস হচ্ছে কি, একটা বিন্দু থেকে তরঙ্গ চারিদিকে কি হয়, ছড়িয়ে পড়ে। তো এই এটা তো তরঙ্গমুখ, এই তরঙ্গমুখ থেকে আবার নতুন তরঙ্গ এখান থেকে আবার সৃষ্টি হবে। নট অনলি এটা, প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে এর যাবে, এখান থেকে। তোমাদের এই যে সেকেন্ডারি সোর্সের কথা বললাম, এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, আমাদের এর পরের চ্যাপ্টারের নাম সেকেন্ডারি সোর্সের উপর আলোচনা হবে। আমাদের এই চ্যাপ্টারটা আলোচনা হবে শুধুমাত্র এই ওই পয়েন্টের উপর আলোচনা করে। এটা বোঝার চেষ্টা করো, বিন্দু থেকে যে তরঙ্গমুখটা আমরা সৃষ্টি করছি এখন, সেটা আমাদের এই চ্যাপ্টারে আলোচনা, বা কোন একটা তরঙ্গমুখের উপর অনেকগুলো পয়েন্ট থেকে আবার অনেকগুলো তরঙ্গ পাবো, সেটা সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা। এন্ড দেন আরো আছে গ্রাজুয়েশন মাস্টার্সে আলোচনা, সেটা আমাদের সিলেবাসে নেই। আমরা শুধু প্রাইমারি আর সেকেন্ডারিতে জানবো, টারশিয়ারি কোয়ার্টার পেনটা আমাদের জানতে মানে সময় আমাদের নেই। তাহলে দেখো দুটো পয়েন্ট আমরা জানলাম, তরঙ্গমুখ কাকে বলে এবং তরঙ্গমুখের উপর প্রত্যেকটা পয়েন্ট হয় সমদশা সম্পন্ন। তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, তরঙ্গমুখের বেগ, প্রত্যেকটা বিন্দুর বেগ গৌণ উৎসের বেগ আলোর বেগের সমান। তোমাকে প্রশ্ন করা হয়, আলো কত বেগে চলাচল করে, তরঙ্গমুখ কত বেগে চলাচল করে, সেকেন্ডারি সোর্সের উৎস কত বেগে চলাচল করে, প্রত্যেকটা পয়েন্ট সেকেন্ডারি সোর্স, প্রাইমারি সোর্স, তোমার সবাই আলোর বেগে চলাচল করে এবং এক্স্যাক্টলি 30 কোটি মিটার প্রত্যেক সেকেন্ডে। পরবর্তী পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটাকে বোঝানোর জন্যই আমরা তরঙ্গদৈর্ঘ্য শিখিয়েছিলাম। যদি তোমরা এই পয়েন্টটা বুঝতে না পারো, তো তোমাদের আমার মনে হয় না প্রথমে আমরা তরঙ্গদৈর্ঘ্যটা পড়ানোর দরকার ছিল। কি পয়েন্ট? তোমাদের প্রশ্ন করা হয়, আচ্ছা এটা একটা উৎস, 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ সময় কোথায় পৌঁছবে? 3 সেমি গোলকের তলে। আর 100 কোটি ভাগের 1 ভাগ সময় 30 সেমি। তাহলে একটা গোলক থেকে আরেকটা গোলকের ডিসটেন্স কত দাঁড়ালো? 27 সেমি। 3 30, তাহলে মাঝখানে কত? 27। আমাদের প্রশ্ন, স্যার মাঝখানে কোনো গ্যাপ থাকে? পরেরটা তো 300, তাহলে পরেরটা দুটোর মধ্যে গ্যাপ কত? 273। একটা 3, যদি আমরা 10 টু দি পাওয়ার -8 দেখি, -9 থেকে -10 দেখি, তাহলে একটা 3 সেমি, 30 সেমি, 300 সেমি। তাহলে একটা দুটোর মধ্যে গ্যাপ কত? 3 সেমি। আর দুটোর মধ্যে গ্যাপ কত? 27 সেমি। আর দুটোর মধ্যে গ্যাপ কত? 273 সেমি। তাহলে নেক্সট এরকম, এটাই কি আমাদের তরঙ্গমুখের গ্যাপ? যদি দুটি তরঙ্গমুখের মাঝখানে গ্যাপ থাকে সেটা কেমন, আর যদি না থাকে সেটা কেমন? গ্যাপ থাকে কিনা? প্রথম প্রশ্ন। উত্তর থাকে। কতটা গ্যাপ থাকে? যে বর্ণের আলো আমরা ছড়াচ্ছি সেই বর্ণের একটা কি আছে? তরঙ্গদৈর্ঘ্য আছে। তরঙ্গদৈর্ঘ্য যা, একটা তরঙ্গমুখ থেকে আরেকটা তরঙ্গমুখের মধ্যে ব্যবধান তাই। এইটুকুর জন্যই আমরা কিন্তু তরঙ্গদৈর্ঘ্য শিখেছিলাম। তাহলে ভাবো, the successive distance between two wave points is equal to the fixed color of light where light should be emitted. যেখান থেকে আলো নির্গত করেছে, তাহলে যে বিন্দু থেকে আলো নির্গত করেছে, নির্দিষ্ট বর্ণের আলো নির্গত হয়েছে, সেই নির্দিষ্ট বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্যের সমান। কোনটা? একটা তরঙ্গমুখ থেকে আরেকটা তরঙ্গমুখের মধ্যে ব্যবধান।
এবং সেটা কি একটা তরঙ্গ দৈর্ঘ্যেরই সমান। তাহলে দেখো তরঙ্গমুখ আমাদের কতগুলো বিষয় আসলো, যদি আমি সবগুলোকে জিস্ট করে বলি তাহলে দাঁড়াচ্ছে এরকম। তরঙ্গমুখ কাকে বলে? কোন বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সমবেগে চারিদিকে ধাবমান আলোক তরঙ্গগুলি নির্দিষ্ট সময়ের অবকাশে এক একটা গোলকের তলে পৌঁছায়। এই কাল্পনিক তলটার নাম তরঙ্গমুখ। নাম্বার 2 পয়েন্ট, তরঙ্গমুখের উপর প্রত্যেকটা বিন্দু সমদশা সম্পন্ন হয়। নাম্বার 3 পয়েন্ট, তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু গৌণ উৎস হিসেবে কাজ করে। নাম্বার 4 পয়েন্ট, তরঙ্গমুখ, আলো, রশ্মি, সেকেন্ডারি সবাই আলোর বেগে চলাচল করে। নাম্বার 5 পয়েন্ট, একটা তরঙ্গমুখ থেকে একটা তরঙ্গমুখের মধ্যে ব্যবধান আলোর নির্দিষ্ট বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের সমান। নাম্বার 6 পয়েন্ট, রশ্মি কাকে বলে? What is ray? The perpendicular distance from the wave conductor ray. What is ray? তরঙ্গমুখের উপর অঙ্কিত অবিলম্ব দিককে বলা হয় রশ্মি। যে তরঙ্গমুখ পেলাম, এটা কি তার সঙ্গে কিভাবে আছে? সো তরঙ্গমুখের উপর অঙ্কিত অবিলম্ব দিককে বলা রশ্মি। রশ্মিও আলোর বেগে চলাচল করে। রশ্মি, আলোর বেগ, তরঙ্গমুখের বেগ অন্য সেকেন্ডারি প্রাইমারি সব। তোমরা কি বুঝতে পারছো? আমাদের যে তিনখানা ছোট ছোট পয়েন্ট ছিল সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী আমাদের ভিডিও সিরিজে আমরা কি আলোচনা করব? আগামী ভিডিও সিরিজে আমরা এখান থেকে হাইগেন্সের প্রিন্সিপাল বা আলোর প্রতিফলন প্রতিসরণ কতগুলো বিষয় আছে সেগুলো আলোচনা করব। তো তার আগে তোমাদের সঙ্গে একটু হালকা ডিসকাস করে দিচ্ছি, কারণ তোমরা যে মিশনের স্টুডেন্ট আমার সঙ্গে কোঅপারেট করছো। আমি তার আগে ভিডিও বার্তার সাহায্যে যারা ভিডিও তাদেরকে বলছি, আমার থেকে আমার স্টুডেন্টের অনেক বেশি এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কোনো প্রশ্ন মনে হয় তোমরা চাইলে আমার স্টুডেন্টের সঙ্গে ডাইরেক্ট কনসাল্ট করতে পারো, নো প্রবলেম। সো আমরা একটু তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তোমাদের মিশনের নাম পারফেক্ট মিশন, এটা ডিজিটাল বোর্ড। আচ্ছা, তোমাদের সব কোন ক্লাস বলো তো? বা ভিডিও খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের পিকচার একদম। তো প্রশ্ন যে কেউ কি ভিডিও বার্তা হিসেবে কিছু বলবে, মানে কেউ কিছু বলবে? ঠিক আছে, তো তোমরা কি ক্লাস বুঝতে পারছো? তো কোনো প্রবলেম? ওরা আমার সঙ্গে তোমাদেরকে দেখতে চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next class.